আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তুরাগ নদীর পানি লাল হয়ে উঠেছে ছাত্রলীগের কর্মীদের রক্তে। সারা দেশে জঙ্গিরা সুপরিকল্পিতভাবে কলেমা লেখা পতাকা উত্তোলন করছে, যে পতাকা দেখতে অনেকটা আইএসআইএস বা আল কায়দার পতাকার মতো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই পতাকা উত্তোলন নিয়ে কি বলছেন এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমি কদিন আগেই বলেছিলাম যে মার্কিন নিষেধাজ্ঞার একটা ঝুঁকি কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়ছে, এবং সেটির কারণ হিসেবে বলেছিলাম যে এই যে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কলেমা লেখা আইএসএস বা আল কায়দার মতো দেখতে পতাকার মতো দেখতে পতাকা টানানো হচ্ছে। এবং আমার এই এপিসোডের পরেই দেখলাম যে স্পেশালি সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্টেন্ট আসছে, রিল আসছে, স্ট্যাটাস আসছে যে তাদের, এবং ইভেন যারা এই পতাকা উত্তোলন করছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে গর্বভরে বলছে তারা পতাকা উত্তোলন করছে। এবং পুলিশ বা এই সরকারি লোকজন যদি এই পতাকা সরিয়ে দেয় তাহলে তারা আবার নতুন করে পতাকা লাগাচ্ছে। এই পতাকা কেন লাগাচ্ছে? তাদের পক্ষ থেকে যারা এই যেসব জঙ্গিরা পতাকা উত্তোলন করছে তারা বলছে যে বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উঠছে, ব্রাজিলের পতাকা উঠছে, সেই পতাকার কাউন্টার দিতে তারা তাদের কালিমা লেখা পতাকা উত্তোলন করছে। বাংলাদেশে তো আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আজকের থেকে উত্তোলিত হয় না। এতদিন তো কেউ কলেমা লেখা পতাকা উত্তোলন করেনি। হঠাৎ করে এই কলেমার পতাকা দিয়ে সারা দেশে তোলপাড় করার উদ্দেশ্য কি? স্রেফ ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য ফুটবল দলের পতাকার কাউন্টার দেওয়া, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমরা খোঁজ নিয়ে জেনেছি, আমাদের সোর্স নিউজ সূত্রে জানিয়েছে যে সারা বাংলাদেশে 1,34,000 ইউনিট, এই জঙ্গিদের ইউনিট কাজ করেছে সারা বাংলাদেশে এই পতাকা উত্তোলনের জন্য, এবং সীমান্তবর্তী 12টা জেলায় সুপরিকল্পিতভাবে এই পতাকা উত্তোলন করা হয়েছে, এবং সারা দেশে কমপক্ষে 15 লক্ষ পতাকা উত্তোলন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তা এই পতাকা উত্তোলন কর্মসূচি তদারক করেছেন। তারা ওপেন ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা মোটরসাইকেল র্যালি করেছেন এবং যত্রতত্র তারা পতাকা উত্তোলন করেছেন। কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে এই পতাকা উত্তোলন করতে গেলে সেই সাংস্কৃতিক সংগঠনের একজন কর্মী তাদের বাধা দেন। তখন এই পতাকা উত্তোলনকারী জঙ্গিরা সেই কর্মীকে ব্যাপক মারধর করে। মারধরের পরে সেই কর্মী যখন পুলিশ স্টেশনে যে অভিযোগ দায়ের করতে যান, মামলা দায়ের করতে যান, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ব্যাপারে তারা অসহায়, তারা কোনো মামলা নিতে পারবে না। তাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশ আছে যে এই পতাকা উত্তোলন তারা করবে, এবং এই মামলা আলটিমেটলি কুড়িগ্রামের পুলিশ গ্রহণ করেনি। তার মানে সরকারের ভেতরে, পুলিশের ভেতরে একটা অংশ এই জঙ্গিদের পতাকা উত্তোলনের মদদ দিচ্ছে। এখন এটি কি স্রেফ ফুটবলের পতাকার কাউন্টার কিনা, এই ব্যাপারে গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের একটি মিটিং হয়েছে, এবং মিটিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসনের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দিস ইজ জাস্ট এ ফান। এটা কিছু মানুষ ফান হিসেবে পতাকা উড়াচ্ছে। এই যেহেতু ফুটবলের পতাকা উড়াচ্ছে, তারা কাউন্টার হিসেবে কলেমা লেখা পতাকা উড়াচ্ছে। এর উত্তরে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, আপনার কি মনে হয় যে একটি বৃহৎ দেশের অ্যাম্বাসেডর হিসেবে আমি কোনো রকমের গোয়েন্দা তথ্য ছাড়াই আপনাকে এই কথা বলছি? আপনার কি মনে হয় যে আমার এইটুকু বোধ নেই বোঝার যে এটা ফুটবলকে কাউন্টার দেওয়ার জন্য পতাকা, নাকি একটি জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা? এবং
ব্রেন্ট ক্রিস্টেনসন তাদের ইন্টেলিজেন্স ফাইন্ডিংস দিয়ে সালাউদ্দিন আহমেদকে বলেন যে এগুলো বাংলাদেশে জঙ্গিদের সংঘবদ্ধ তৎপরতার একটা অংশ, এর সাথে ফুটবলের বিন্দু মাত্র সম্পর্ক নেই, এবং সালাউদ্দিন আহমেদ হ্যাড নাথিং টু সে এট দ্যাট পয়েন্ট। তো বাংলাদেশে এদিকে জামাতে ইসলাম ও ব্রেন্ট ক্রিস্টেনসনকে নালিশ করেছেন যে সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিদের দিয়ে পতাকা উত্তোলন করছে, এর মধ্য দিয়ে জঙ্গিরা আসলে তাদের শক্তি প্রদর্শন করছে, তাদের উপস্থিতির জানান দিচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে। জামাতে ইসলাম মনে করছে যে এই জঙ্গিবাদী গ্রুপকে সমর্থন দিয়ে সরকার জামাতের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বিএনপি এবং জামাত প্রশ্নে চীন এবং আমেরিকা দুজনই জামাতের প্রতি বেশি দুর্বল। সুতরাং এই পতাকা স্রেফ পতাকায় নেই, এই পতাকা স্রেফ ফুটবলে নেই, এর পেছনে বৃহত্তর একটা অপতৎপরতা জড়িত, এবং যে তৎপরতার সাথে যেটা বললাম যে সরকারের কিছু মেকানিজমও জড়িত। এই অবস্থায় আমেরিকা, যেটা আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয়ে স্যাংশনের ব্যাপারে সিরিয়াসলি ভাবছে। এদিকে দুবাই থেকে সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজি বেনজির আহমেদকে ফেরত আনার ব্যাপারে সর্বশেষ আপডেট কি, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেছেন যে দুবাই সরকারের কাছে তারা সব কাগজ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যে ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে তা পর্যাপ্ত নয়, এবং তার মধ্যে বিভিন্ন রকমের অসঙ্গতি রয়েছে, তারা আরও ডকুমেন্ট চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দুঃখ করে তার কাছের লোকদের বলেছেন, আমি কি ডকুমেন্ট বানিয়ে দেব? তো এখন যে অবস্থা, এই অবস্থায় মোটামুটি আমাকে একটি সূত্র নিশ্চিত করেছে যে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে, এবং যেটা বলছিলাম যে তুরাগ নদীর জলে ছাত্রলীগের রক্ত ভাসছে। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের ছেলেরা একটা মিছিল করেছিল, এবং সেই মিছিল থেকে 7 জন নিখোঁজ, তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি 4 জনকেও ধারণা করা হচ্ছে যে হত্যা করা হয়েছে, এবং তার লাশের সন্ধানে, এবং এই ঘটনায় সারা বাংলাদেশের বিবেক কেঁপে উঠেছে। এই যে তুরাগের যে ঘটনা, এর সাথে কারা কারা জড়িত সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা পাবেন। তার সাথে পুলিশ কর্মকর্তা জড়িত, তার সাথে তুরাগ এবং ঢাকা মহানগর উত্তরের যে তুরাগ থানা, তার ছাত্রদল, যুবদল, বিএনপি, এইসব সংগঠনের নেতারা জড়িত, তাদের নাম ছবি সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এই খুনের তদন্ত কিংবা যাদের বিরুদ্ধে খুনির অভিযোগ তাদের গ্রেপ্তারের কোনো তৎপরতা নেই। তৎপরতা নাই, বরং এটা জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড, সারা দেশে যে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, লুটপাট হচ্ছে, এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তেই নাকি হচ্ছে। বিএনপি মনে করছে যে এইভাবে খুন, ধর্ষণ, লুটতরা, চাঁদাবাজি এসব করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে তারা নিজেদের ক্ষমতা আগামী 5 বছর একদম নিরবিচ্ছিন্নভাবে চালাবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, শোষকের অত্যাচার যত বাড়ে ততই তার পতন ত্বরান্বিত হয়। এই তুরাগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দেখলাম যে তারা আরো বেশি সংগ্রামী, লড়াকু মনোভাবী হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তচিন্তক এবং সংখ্যালঘুরা থাকতে পারবে কিনা, মুক্তচিন্তকরা থাকতে পারবে কিনা এটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে যে আমরা থাকতে পারবো না। ডক্টর হুমায়ুন আজাদ মরতে মরতে বেঁচে গিয়েছিলেন, শেষে তিনি ইউরোপে গিয়ে সেখানে মারা যান।
তার সেই ইউরোপের মৃত্যুটাও যথেষ্ট ষড়যন্ত্র মনে করে মানুষ। তার মানে বাঁচতে পারেনি। ডক্টর আহমদ শরীফ স্যার স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন স্বঘোষিত মুক্তচিন্তক এবং নাস্তিক ঘোষণা করেও। কারণ বাংলাদেশ তখন এত ভয়ঙ্কর মৌলবাদ চর্চা ছিল না, তাই তিনি বেঁচে ছিলেন। আরও কিছু মানুষ ছিলেন যারা ডক্টর হুমায়ুন আজাদও মুক্তচিন্তক প্রথা বিরোধী ঘোষণা করেছিলেন। বাংলাদেশে আর কেউ নিজেকে প্রকাশ্য মুক্তচিন্তক ঘোষণা দিয়ে, নাস্তিক ঘোষণা দিয়ে মুক্ত বুদ্ধি চর্চা করেননি বা সেই সাহস পাননি, যেটা ডক্টর হুমায়ুন আজাদ এবং ডক্টর আহমেদ শরীফ স্যার করতেন। আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কিন্তু প্রথমে নিজেকে মুক্তচিন্তক ঘোষণা করেননি, কিন্তু তার লেখায়, বলায়, তার কলামে, তার কবিতায় প্রকাশ পেয়েছে তিনি মুক্তচিন্তক। ধীরে ধীরে তিনি মুক্তচিন্তক থেকে ধর্মহীন, ডেইস্ট বা সংশয়বাদী, এমনকি নাস্তিক তিনি হয়েছেন। তিনিও থাকতে পারেননি। তিনি যখন থাকতে পারেননি তার কারণটা ছিল ভিন্ন। তিনি একটা উপন্যাস লিখেছিলেন, নাম তার লজ্জা। যখন সেই লজ্জা উপন্যাস নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন, মিছিল, মিটিং, তার নামে ফতোয়া জারি করা হলো, তখনও বইটি আমরা পড়িনি, অনেক পরে পড়েছি। পড়ার পরে মনে হয়েছে খুব ভালো একটা উপন্যাস না। এটা আমাদের তসলিমা আপা। আবার বলে রাখি, তসলিমা আপা নিজেও কিন্তু ডক্টরেট তিনি লিখেন না। ডক্টর হুমায়ুন আজাদ লিখেন, ডক্টর হুমায়ুন আজাদ, ডক্টর আহমদ শরীফ বা অন্যান্য যারা ডক্টর লিখেন, কিন্তু ডক্টর তসলিমা নাসরিন তিনি নিজে ডাক্তার এবং ডক্টর একই সাথে। তিনি ডক্টরটা লেখেন না, ডাক্তারও লেখেন না, তিনি লেখেন লেখিকা তসলিমা নাসরিন, যার পেশা, নেশা দুটোই হচ্ছে লেখা এবং পড়া। তার দুটি, পড়া তো আর পেশা হয় না, পড়া হয় নেশা। তিনি লেখা তার পেশা, তার আর কোনো পেশা নেই। তিনি একজন ডাক্তার। তিনি যদি বাংলাদেশে ডাক্তারি করতেন, তার পিতা একজন প্রখ্যাত ডাক্তার ময়মনসিংহের, তাদের যথেষ্ট সম্পত্তি রয়েছে, তিনি আরও সম্পত্তি করতে পারতেন। তিনি নিজের পিতার ওয়ারিশও পেতেন, পাশাপাশি তিনি তার নিজে আয় করতে পারতেন। তিনি ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডিতে বাড়ি করতে পারতেন। সাধারণ লেখা লিখে যেতেন, লেখক হিসেবে পরিচিতি পেতেন, সেলিব্রিটি থাকতেন এবং ডাক্তার হিসেবে অনেক পয়সা আয় করতে পারতেন। কিন্তু তিনি সেই নিশ্চিত জীবন বেছে নেননি। তিনি মানুষের মুক্ত চিন্তার পক্ষে, মানুষের মুক্ত চিন্তার আন্দোলনে সহযোগিতা করেছেন। তিনি তার ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিয়েছেন। শুধু তাই না, তিনি তো আয় রোজগার থেকে পিছিয়ে পড়েছেনই, পাশাপাশি তিনি তার নিজের পৈতৃক সম্পত্তি থেকেও তার ওয়ারিশ থেকে বঞ্চিত হয়েছেন। শুধু পৈতৃক ওয়ারিশ থেকেই তিনি বঞ্চিত হন নাই, তার আত্মীয় স্বজন তাকে ঠকিয়েছে তা নয়, খোদ সরকার তার নিজের যে ফ্ল্যাট রয়েছে সেটাও বিক্রি করার সুযোগ তার নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল। সেটা কোনো সরকারই তাকে, কোনো নির্দিষ্ট সরকার বলছি না, কোনো সরকারই তাকে সেই সুযোগ দেননি। ব্যক্তিগতভাবে আমার সাথে আপাতত তসলিমা আপার কথা হয়েছে, কোনো সরকার তার, আমি ভেবেছিলাম যে বিদেশে যদি কেউ জমি বেচে, যেমন আমি আমার সমস্ত প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি করে ফেলেছি, ঠিক আছে, আমি জানতাম এরকম একটা ঝুঁকিতে পড়বো, আমি পাওয়ার অফ অ্যাটর্নি আমি আগেই দিয়ে দিয়েছি। তসলিমা আপা তিনি বিভিন্ন দেশে তিনি চেষ্টা করেছেন যাতে তার পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশ হাই কমিশন সেটা অ্যাপ্রুভ করে, কিন্তু কোনো সরকার আমলে করেন নাই। অদ্ভুত ব্যাপার, কোনো রাষ্ট্র কোনো নাগরিককে এটা নির্দেশই দিতে পারে না যে তার সম্পত্তি কেনা বেচার অধিকার ক্ষুণ্ণ করে। তসলিমা নাসরিনের এই মুক্ত চিন্তার আন্দোলনে লেখার জীবনে তার লেখক জীবন তিনি বেছে নিয়েছেন। তিনি তার নিজের পৈতৃক সম্পত্তি তো পান নাই, মানে তাকে দেয় নাই, তার আত্মীয় স্বজন ঠকিয়েছে। পাশাপাশি তিনি তার যে নিজের সম্পত্তি সেটা তিনি বিক্রি করতে পারেন নাই রাষ্ট্রের বজ্জাতির কারণে, সরকারের বজ্জাতির কারণে, শাসকের বজ্জাতির করার কারণে তাকে দেওয়া হয়নি। আমরা জানি মুক্তচিন্তকেরা থাকতে পারবেন না দেশে, না তারা পেশাতে থাকতে পারবেন, জীবিতই থাকতে পারবেন না। সে লোকটা পেশা কোথায় পাবে? শুধু পেশা না, আজকালকার এই গত 1 বছরে অনেক সংখ্যালঘু হিন্দু আমাকে বলেছে যে তাদের চাকরি করতে সমস্যা হচ্ছে এবং সেটা দিনে 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 আরও কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিনই অন্তত 2 জন 3 জন সংখ্যালঘু আমাকে বলেন, অনেকের আমি ফোন ধরতে পারি না, সময় থাকে না, ব্যস্ত থাকি, রেস্ট নিতে হয়। তারা আমাকে বলে, ওর মধ্যে 2-3 জন কমন পড়ে যায়, তাদের একটাই কথা, আমাদের চাকরি করতে দিচ্ছে না, না সরকারি না বেসরকারি, প্রাইভেট জবও আপনি করতে পারবেন না। 2-4 জন ব্যবসায়ীও বলতেছে যে তাদের ব্যবসা করার যে আগে যে মার্কেট ছিল, ব্যবসা করার যে ধরন ছিল, পুরো বদলে গেছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুরা টোটালি সোশ্যাল বয়কটে পড়তেছে মুসলমানদের কাছে। এই যে আমি বারবার আপনাদের বলি যে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবেন না, এটা আমি নিজেও বলেছি। রইল বাকি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি দেশের পতাকা দিয়েছে। বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে বাংলাদেশ হতো না।
সোজা কথা হতো না। অনেকেই বলবেন না, যেমন আমার আগে বিশ্বাস ছিল যে না, বঙ্গবন্ধু বেঁচে জন্ম না নিলে আর 25 বছর পর স্বাধীন হইতাম না। স্বাধীনতা এত সস্তা না, এত সহজ না। বেলুচিস্তান 70 বছর 75 বছর যাবৎ লড়াই করতেছে, বেলুচিস্তান স্বাধীনতা পায় নাই। কুর্দিরা মানে প্রায় 80-90 বছর যাবৎ যুদ্ধ করতেছে। তাদের কোনো সম্ভাবনাই নাই কুর্দিস্তান বানানোর। তাদের 4-5টা দেশ ভাগ করে নিয়েছে, তুরস্ক, ইরান, আশেপাশে যত দেশ আছে এরা ভাগ করে নিয়েছে কুর্দিকে। কুর্দিস্তান গায়েব, কুর্দিদের স্বাধীন হওয়ার সম্ভাবনা নাই নাই। রইল বাকি বেলুচিস্তান, এরা 70 বছর লড়াই করতেছে। আর আমরা বাংলাদেশ কিভাবে স্বাধীন হতাম? কখনোই হতাম না, বঙ্গবন্ধুর মতো যদি একটা নেতা না পেতাম। সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। সেই বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই। সেই বাংলাদেশে বাংলাদেশে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে, এই সেই বাংলাদেশ। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, তিনি একজন মুক্তচিন্তক, প্রথা বিরোধী, কয়েকটা ডক্টরেট তার। যারা আমাদের সনদ খোঁজেন না, মনে হয় আমাদের সনদ থাকলে বোধহয় আমাদের কথা শুনতেন। আপনারা শুনবেন না, ওটা আমরা জানি। ডক্টর হুমায়ুন আজাদের 3টা ডক্টরেট, তসলিমা নাসরিনের 3টা ডক্টরেট। তাদের কথা আপনারা শোনেন না, তাই এগুলো ফাত্রামি কেন করেন? বরং আপনারা আপনাদের মতের পছন্দের হলে ওই যে স্কুলে কলেজে কোনোদিনই যায় না সাইদির কথা আপনারা শুনেন। মওদুদি মেট্রিক পাস করছে কিনা সন্দেহ আছে, তার কথা আপনারা শুনেন। কিন্তু 3টি 4টি করে ডক্টরেট থাকা ডক্টর হুমায়ুন আজাদ বা ডক্টর তসলিমা নাসরিন, ডক্টরেট এবং ডক্টরেট দুটোই তসলিমা নাসরিন, তার কথা আপনারা শুনবেন না, এটা আমরা জানি। তাই সার্টিফিকেটের যে ফাত্রামি, এটা আমাদের সাথে করতে আইসেন না, আপনাদের বদামি আমরা বুঝি। রইল বাকি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এবার আলোচনা করি। আমরা মুক্ত চিন্তা করে থাকতে পারবে না, আমিও জানি। যারা মুক্ত চিন্তা করে তারাও জানে। সারা বাংলাদেশের মানুষ যেন মুক্ত চিন্তা করে এই দেশে থাকতে পারবে না, তাদের হত্যা করে ফেলবে। তারপর সংখ্যালঘু, তাদেরকে থাকতে দেওয়া হবে না। এরা থাকতে চায় কিন্তু এদের থাকতে দেওয়া হবে না, এটা আমি বলি এবং বলেছি, এবং আমার কথার উপরে স্থির আছি। বাংলাদেশে সংখ্যালঘুদের থাকতে দিবে না। আজ হোক কাল হোক, বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের চলে যেতে হবে। আমাকে প্রতিদিন অন্তত 10 জন হিন্দু ফোন করে, মানে ফোন ধরতে পারে আর কি, আরো তো অনেকে ধরতে পারি না। আবারও বলি, আমি যখন সংখ্যা বলি, ধরে নেবেন যে আমি তার সাথে কয়েক গুণ ফোন আমি রিসিভই করি নাই। আর মেসেজ তো কত আছে হিসেবে নেই, মাঝে মাঝে মেসেজ চেক করি। মেসেজ চেক করতে গেলে 4 ঘন্টা চলে যায়, টের পাই না। অনেক গালাগালিও থাকে, শুভেচ্ছা জানানো থাকে, প্রয়োজনের জন্য কেউ ফোন করে। মেসেজ করে অনেক দেখতে পারি, অনেক দেখতে পারি না, কারণ আমার তো কোনো এডিটর নাই। মানে আমার তো কোনো আমার 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 এগুলো দেখার তো আমার লোক নাই। আর আমি নিজেও টেকনোলজি কম বুঝি। আমার একটা ফাইল পিডিএফ করতে আমার 1 মিনিটের কাজ, এটা আমাকে আরেকজনকে করার জন্য 2 ঘন্টা 2 দিন বসে থাকতে হয়। কালকে একটা ফাইল পিডিএফ করতে পারি নাই, আজকে করেছিল 1 মিনিটে করে দিয়েছে, কিন্তু আমাকে 2 দিন অপেক্ষা করতেছে। আমার বিরাট ক্ষতি হয়, টেকনোলজি বুঝি না। তারপরে মাঝে মধ্যে মেসেঞ্জার আমার গায়েব হয়ে যায়, খুঁজে পাই না। হঠাৎ করে দেখি মেসেঞ্জারই গায়েব, কোনো আগেরগুলো দেখতেই পারি না, যেতে পারি না। মনে করেন আপনি একটা মেসেজ করেছেন 1 মাস আগে, আমার 7 দিন আগে তো আমার মেসেঞ্জারে আমি ঢুকতে পারিনি, নতুন করে ঢুকতেছি, দেখি মেসেজ গায়েব, অনেক কিছু জানতে পারি না। তো সেই মেসেঞ্জারে কি লেখা দেখি, সনাতনীরা প্রশ্ন করে, ভাই আমরা কি বাংলাদেশে থাকতে পারবো? এটা স্বাভাবিক কমন প্রশ্ন। তারপরে থাকে, ভাই ভারতে চলে যাব, কেমনে যাব ভাই? এগুলো বহু মানুষ প্রশ্ন করে। কেউ বলে, ভাই আমার পকেটে টাকা নাই, পয়সা নাই, ছোটখাটো চাকরি করি, কেমনে বিদেশে ভারতে গিয়ে কি করে খাবো? তারপর ভারত সরকার জায়গা দিবে কিনা, যে ওখানে কাজ করেও খাইতে পারবো কিনা। এটা গেল যাদের অবস্থা সঙ্গীন, মানে অবস্থা খারাপ অর্থনৈতিক। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা কি বলে জানেন? ভাই ভারতে গিয়ে কি ব্যবসা করবো? ভারত কি আমাদের জায়গা দিবে? আমরা কি টাকা পয়সা নিয়ে যেতে পারবো? তাদেরকে বলতেছি, আগামীতে সংখ্যালঘুদের উপরে, যেটা আমি আমি দায়িত্ব নিয়ে বললাম, সংখ্যালঘুদের উপরে ভয়াবহ পরিস্থিতি, সংখ্যালঘুদের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে, থাকতে পারবে না তারা। আমি বলেছি তো যে খালি পেটে খালি ভাই চলে যেতে হবে, অনেকে উপহাস করেছে। একটা সময় আসবে আপনাদের সম্পত্তি মুসলমানরা কিনবে না, লিখে রাখেন আমার কথা। আজকে বলে রাখলাম আমার কথা, যে সমস্ত হিন্দুরা, যাদের আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলছি দেশ থেকে চলে যান, বলি নাই? আমার এই ভিডিও যারা দেখতেছেন, আমার বন্ধু বান্ধব, পরিচিত বন্ধু বান্ধবী, এমনকি আমার সাধারণ পরিচয় যারা ছিল, আপনাদের হিন্দু সংখ্যালঘুদের বলি নাই বাংলাদেশ থেকে চলে যান, থাকতে পারবেন না, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছি না? চলে যান। আপনারা কি বলেছেন? সম্পত্তির মায়া গো, সম্পত্তির মায়া। বলে রাখি আপনাদের, এই সম্পত্তি রেখে যেতে হবে আপনাদের। বিশ্বাস হয় না? আগামী আর 5টা বছর অপেক্ষা করেন। আপনাদের এই সম্পত্তি রেখে, আপনার সম্পত্তি কেউ কিনবে না। কারণ তারা জানে এটা আচ্ছা, আমি যদি মনে করি আমার এই পাশে, মনে করেন আমার পাশে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আমি মাগনা পাবো, আমি টাকা দিয়ে কেন কিনবো? কারণ আমি জানি এই লোকটা থাকতে পারবে না। ঠিক আছে? যেমন আমি যেখানে থাকি, কিছু কিছু মানুষের সাথে আমার অর্থনৈতিক লেনদেন হয়েছে, তারা আমার টাকা আটকে দিয়েছে। কেন? যে ফরিদ তো আসতে পারবে না, যেতে পারবে না।
দিবে না। কারণ এটা স্বাভাবিক। মনে করেন বাংলাদেশে আমি একজনের কাছে ২০ লাখ টাকা পাই মনে করেন। মনে করেন আমি পাই। আমি তো বাংলাদেশে যেতে পারব না। সে যদি না দেয় আমি কি করতে পারব? সে দানাই-বানাই করতে থাকবে, আসবেও না, আর দিবেও না। একটা উদাহরণ দিলাম। আর আপনাদের কি হবে? এটা জানেন এটা মাগনা পাওয়া যাবে। এটা মাগনা এই মোবাইলটা আপনি মাগনা পাবেন। তাহলে আমার কাছে টাকা দিয়ে কিনবেন যে ফরিদ আর ২ মাস পরে চলে যেতে হবে। যেতে বাধ্য হবে। তখন এই মোবাইল তো আমার হাতে নিয়ে যেতে পারব না আমি। ফালায় যাবো। কেউ না কেউ নিবে। ওই আশায় বসে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না। আমি বারবার বলেছি, আবারও বললাম। এবং সেই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, যেটা এতদিন আপনাদের বলি নাই। ইন্টারন্যাশনালি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। শুধু বাংলাদেশের মানুষজন বাংলাদেশের মৌলবাদী না। এই দেশের ৩-৪ টা দেশ, ৩-৪ টা মুসলিম দেশ, আরো কয়েকটি দেশ মিলে, মুসলিম দেশের বাইরে অন্য অমুসলিম দেশ মিলে বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে শুধু পাকিস্তান হটিয়েছে? আপনি কি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ শুধু কি মাত্র এই ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? আপনি কি মনে করেন? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার কচু শক্তি সেনাবাহিনীর। যারা ২ টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালোর কথা কোন মিয়া? ওয়াকারে কি আর শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে। এই লিল্লাখোর মৌলবি পারবে আওয়ামী লীগকে হটাইতে? আওয়ামী লীগের লিল্লা খেয়ে যাদের জীবন চলে, ওয়ার্ড কমিটির নেতাদের লিল্লা খেয়ে যে সমস্ত মোল্লাদের জীবন চলে, তারা আওয়ামী লীগ উচ্ছেদ করলো কিভাবে? কারণ তার পিছনে ওয়াকার রয়েছে। ওয়াকারটাকে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এত মুরদ কেমনে হলো? যারা ২ বেলা মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না, শেখ হাসিনা এসে তাদের ২ বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। সেই শেখ হাসিনাকে কেন উচ্ছেদ করলো? কিভাবে করলো? এদের পিছনেও আরেকটা শক্তি আছে। একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। আপনি কি মনে করছেন পাকিস্তান বাংলাদেশকে সরকার হটাতে পারবে? ওরা নিজেরাই বেগিং করে খায়। কিভাবে ওরা হটালো? ওর পিছনে একটা শক্তি আছে। তার পিছনে আরেকটা শক্তি আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে। উচ্ছেদ করেছে। মোল্লা, লিল্লাখোর যারা অন্যের খাবার ছাড়া চলতে পারে না। যাদের কাজ হইলো আজান দিয়ে ভাত খাওয়া আর হলো পোলাপান বলৎকার করা। আর কোনো কাজই নাই মোল্লাদের। সেই মোল্লা যাদের রাজনৈতিক জ্ঞান নাই, কূটনৈতিক জ্ঞান নাই। রাজনৈতিক জ্ঞান তো তাদের নাই। কূটনৈতিক জ্ঞানে সে 0। তো এই মোল্লারা কিভাবে আওয়ামী লীগকে হটাইলো? কারণ মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না। অনেক সময় মূর্খের শক্তিকে সতর্ক দৃষ্টিতে দেখতে হয়, যেটা আওয়ামী লীগ করে নাই। এমনকি আমার মনে হয় ভারতও বোধহয় মূর্খের শক্তিকে, দুর্বলের শক্তিকে, দুর্বলের ভেস্কিকে গুরুত্ব দিচ্ছে না। ভারতকে ভুগতে হবে আমার মনে হয়। সেটা অন্য প্রসঙ্গ। যেহেতু ভারতের কূটনীতি অনেক বড়, তারা সামলে নেবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে? এই মূর্খের শক্তিকে বুঝতে পারে নাই। ইগনোর করেছে। যে মোল্লারা আর কি করবে? বিএনপি তো আমাদের প্রধান শত্রু। না, এখানে সম্মিলিত শক্তি। জামাতকে তারা গুরুত্ব দেয় নাই। সেইজন্যই বাংলাদেশ আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। প্রত্যেকটার পিছনে আরেকটা, একটার খুঁটির পিছনে দেখবেন আরেকটা। যেমন আপনি ওয়াল দেখতেছেন, ওয়ালের নিচে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নিচে গর্ত করা থাকে, মাটি করে, পিলার করে, সেখানে রড দেয়। মাঝখানে রডটা তো আপনি দেখেন না। ওর বাইরে থেকে তো দেখা যায় না। দেখা যায় একটা ওয়াল দাঁড়িয়ে আছে। আপনি একটা ওয়াল লাথি দিয়ে ভাঙতে পারবেন? পিলার পারবেন না, কারণ ওর ভিতরে রড আছে। রড না থাকলে তো লাথি দিয়ে ভেঙে ফেলবেন। ভেঙে ফেলা যাবে। যেকোনো ওয়াল, রড না থাকলে যেকোনো ওয়াল লাথি ১০ ইঞ্চি ওয়াল লাথি দিয়ে আমি ভেঙে ফেলতে পারি। ৫ ইঞ্চি ওয়াল তো আমি লাথি দিয়ে ঘুষি দিয়ে ভেঙে ফেলতে পারছি একসময়। এখন লাথি দিয়ে ভাঙতে হয়। ৫ ইঞ্চি ওয়াল, ১০ ইঞ্চি ওয়াল, আপনি ৫ ইঞ্চি ওয়াল তো এমনিই ভাঙা যায়। ১০ ইঞ্চি ওয়াল ভাঙতে আপনাকে রড থাকলে তো ভাঙতে পারবেন না। ৫ ইঞ্চি ওয়াল কেন? ২ ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে। ১ ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে, পারবেন না। তার মানে কি এইখানে এদের মোল্লা আর মিলিটারির পিছনে বৃহত্তর কয়েকটি শক্তি রয়েছে। তারা এই কাজটা করেছে। কিসের কোন মিলিটারি আপনাকে কি করবে? বাংলাদেশে কোটি, কোটি আওয়ামী লীগের লোক আছে। তারা আসলে মিলিটারি কি করবে? কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু ওই যে কিভাবে? এবার আসি। মুক্ত চিন্তকেরা থাকতে পারবে না, তারা মারা যাবে, তাই দেশে থাকতে পারবে না, এটা আমরা জানি, মেনে নিয়েছি। সংখ্যালঘুরাও থাকতে পারবে না, এটা আমি বলেছি। পারবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে থাকতে পারবে না। আবারও বলতেছি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, আপনার সম্পত্তি বাংলাদেশে রেখে যেতে হবে। আপনি ৫ পয়সা দেও, আপনি বরং ওইগুলো মাগনা তো দিবেন, আর বলবেন অমুক এসে নিয়ে যাও, এটা বলবেন আপনি। কারণ আপনার যে সম্পত্তি মাগনা পাবে, আপনার টাকাতে কেন কিনবে? কিনবে না। যারা যে ভাবতেছেন না, আমার অনেক বন্ধুরা ছিল যারা বলছে যে বিক্রি করে যায়, এই যে সম্পত্তি হ্যান ত্যান কেমনে ছেড়ে যায়। ভাই ওগুলো কেমনে ছেড়ে? তখন তো ২ টা বেতন, কম দামে বেচলে সমস্যা। তারপরে ভারতে যায় কি করবেন এই চিন্তা। তবে যাবেন খালি 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 পেটে খালি পায়ে, তখন যাবেন। এর আগে যাবেন না, জানি। এটা আপনাদের ব্যাপার। আমি সামাজদার খেলে ইশারা, আমি সতর্ক করি। আমার কাজ হলো সতর্ক করা। এই দেশকে, জাতিকে, যেকোনো সম্প্রদায়কে, পৃথিবীকে সতর্ক করা। আমরা মানলে মানলেন, না মানলেন না মানলেন, আপনার ব্যাপার। মানলে তেজপাতা, না মানলে কিছুই না। মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কিছুই করার নাই। শুনেন, দ্বিতীয়ত আসি। মুক্তচিন্তক থাকতে পারবো না আমরা জানি, সংখ্যালঘু থাকতে পারবে না আমি বললাম। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কেউ আপনারা থাকতে দিবেন না। এইখানে জাহিদ পাড়া, পেতিপাড়া, যার ৫ টা ভোট নাই, সেও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের ৫ কোটি লোককে দেশে থাকতে দিবে না। বাংলাদেশের মোল্লা, লিল্লাখোর মোল্লারাও বলতেছে আওয়ামী লীগকে দেশে থাকতে দিবে না। কেউ বলতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। কেউ বলছে শেখ হাসিনাকে আসতে দিবে না। কেউ বলছে আওয়ামী লীগ ৫০ বছর আসবে না।
অনেকেই বলেছে আওয়ামী লীগকে এই যে মোল্লা, মিলিটারি, তারপর অনেক দেখি হাঁটুর নিচে জ্ঞান থাকায় সেই মিলিটারি, মোল্লা এবং আমার ভাবির পোলারা জামাত, হেফাজত, বিএনপি সবাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, দেশে থাকতে দিবে না। সম্ভব কি আওয়ামী লীগকে দেশে থাকতে না দেওয়া? মুক্ত চিন্তা করা বাংলাদেশের কত 100, 200, 300, বড় জোরে 1000। কারণ যারা বাংলাদেশে নাস্তিক আছে, বাংলাদেশে মানে মিনিমাম 50 লক্ষ নাস্তিক আছে, মিনিমাম 50 লক্ষ নাস্তিক। এরা জানের ভয়ে, ব্যবসা বাণিজ্য নষ্ট হওয়ার ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বয়কট হওয়ার ভয়ে বলে না। কমপক্ষে যদি বাংলাদেশ তৌহিদি জনতা চিল্লান না আপনারা, এই দেশে মোল্লাদের খাসিলতার কারণে, হুজুরদের খাসিলতার কারণে, আর ইসলামের অসারতার কারণে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো বিতর্কিত, স্ববিরোধী। এগুলো চিন্তা করার কারণে বহু মানুষ, সেটা মূর্খ হইতে পারে, জ্ঞানী হইতে পারে, ধনী হইতে পারে, কালা হইতে পারে, খাড়া হইতে পারে, লম্বা হইতে পারে, শিক্ষিত অশিক্ষিত হইতে পারে, নারী পুরুষ হইতে পারে, শিশু হইতে পারে, কিশোর হইতে পারে, শিশুরা না, কিশোর বুড়ো যাওয়া হইতে পারে, কিশোর কিশোরী। অনেকেই আপনি জানেন না তারা নাস্তিক, আপনি জানেনই না। আপনার সাথে নামাজ পড়ে কিন্তু সে আসলে নাস্তিক। এমনকি আপনি যে মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, সেই ইমামটা উজু করে আসে না, আমার সাথে কথা বলে যে সেই ইসলামী মানে না। এমন যে আপনি নামাজ পড়ে, অজু ছাড়া নামাজ পড়াই। আর মৌলবীরা বলাৎকার করে নামাজ পড়ে, আবার আইসা বলাৎকার করে, এটা তো ধরাই পড়ে, আপনারা দেখেনি। নিশে অজু ছাড়া নামাজ পড়ানো আর বলাৎকার করে নামাজ পড়ানো, এটা বেশি বড়, কোনটা বড় অপরাধ? বাংলাদেশে অন্তত 20 জন মৌলবী আছে, মৌলানা আছে, মসজিদের ইমাম, যারা আমার ফোন করে বলে তারা নাস্তিক। আপনারা মনে করেন না যে আপনারাই সব পিছনে লোক রাখেন, আমাদের লোক আপনাদের মধ্যে আছে, রেখে দিয়েছি, খোঁজ নেই। একটু প্যানিক বাট্টার মতো হয়ে গেল না? যাই হোক, শুনেন, আমাদের লোক সব জায়গায় আছে। আপনারা যেমন আমাদের পিছনে লোক লাগায় রাখেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, আমাদের পিছে লাগায় রাখেন না, আমরাও আপনার পিছে লাগায় রাখছি, আপনি জানেনই না। নিজের খুব চালাক মনে করেন না আপনারা? তাহলে বেঁচে আছে কিভাবে? কায়দা করে বেঁচে আছি। এই জীবনে কমপক্ষে 7-8 বার সরাসরি আক্রমণের শিকার হয়ে বেঁচে আছি, এবং প্রত্যেকটা কাতেলানা হামলা, মানে মেরে ফেলার জন্যই চেষ্টা করা হয়েছে। এখন বলবেন আগে কেন বলেন? আগে বলি নাই, কারণ হলো যে আগে যদি প্রকাশ হয়ে যায় তাহলে অনেক কাজ করতে পারবো না। অনেক কাজ তখন করতে পেরেছি, তখন গোপনে থেকে এক কাজ, গুপ্ত বুঝেন না, গুপ্ত হয়েই থাকতে হয়েছে। এখন প্রকাশ্যে এসেছি, এখন কাজ প্রকাশ্যে যে কাজটা করতেছি, অনেক কিছু জেনেছি, তাহলে তো এগুলো জানতে পারতাম না। যেটা বলতেছিলাম, এই দেশে মুক্তচিন্তাকারও থাকতে পারবো না, সংখ্যালঘু থাকতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে আপনারা খেদাই দিবেন, তারাই দিবেন, উচ্ছেদ করবেন, অত নালী আদেশের না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন, অত নালী আদেশের না। যারা এই বাংলাদেশে মোল্লা মিলিটারি মিলে বিদেশি শক্তি সহায়তায় এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে চলে গেছেন, বরং প্রকাশ হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট আপনি কে বা কারা। ওই যে ফাত্রামি করতেছেন না কালামের পতাকা নিয়ে, এগুলো সব ভিডিও রেকর্ড আমরাও রাখতেছি, সারা পৃথিবীর গোয়েন্দারা রাখতেছে, এই ছবিগুলো থাকতেছে। আপনি আওয়ামী লীগে ঢুকতে পারবেন না, আর যতই চাপা মারেন, সারা পৃথিবীতে এগুলো রেকর্ড হচ্ছে। বরং আমাদের বিদেশ থেকে লোকগুলো পাঠাই, যে দেখো তোমাদের সেটা, আমরা জানি না, আমাদের আগে তারা জানে। তো আপনারা যারা মনে করতেছেন যে এই দেশটাকে এখন আফগানিস্তান বানায় ফেলবেন, পাকিস্তান, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে, অত নালি আদেশের মনে করেন না। আদেশের নালি আদেশের, ওই আধা কেজি আদাসের হবে, 10 কেজির আদাসের বানাইতে পারবেন না, আবার 100 টাকা আদাসের বানাইতে পারবেন না। আপনাদের মনে আছে আমি একটা কথা বলেছিলাম, জামালপুরের একজন ব্যক্তি ছিলেন, তিনি আমাকে আটকে ফেলেছিলেন। তার জ্ঞান গরিমা দেখে আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি। তাকে দেখে আমার পছন্দ হয় না, আপনারা জানতেন। কিন্তু তার জ্ঞান গরিমা, অবশ্য চেহারার সাথে জ্ঞান গরিমা নির্ভর করে না। অনেকে আবার আমার সাথে কথা বলে, ওইটা বলে, পরে শেষে ঠিক আমি ওই লোকটাকে যেমন আন্ডার এস্টিমেট করেছিলাম, আমাকে দেখো কেউ আবার বলে, আলোচনা করা বলে আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। যাক, সেটা স্বাভাবিক। অবশ্য প্রথম মানুষে আন্ডার এস্টিমেট করতেই পারে, কারণ আপনি যদি চেহারা দেখে জ্ঞান নির্ণয় করেন হবে না। সক্রেটিসের চেহারা দেখেছেন, ডক্টর হুমায়ুন আজাদ, আমি তো একজনের দিকে শুধু তসলিমা নাসরিনের চেহারা ভালো, এছাড়া তো কোনো লেখকের চেহারাই ভালো না। আপনি দেখেন তো কোন লেখক লেখিকার চেহারাটা ভালো? তসলিমা নাসরিনের নামেও যেমন, কামেও তেমন। ডাক্তার হিসেবেও শ্রেষ্ঠ, ছাত্রী হিসেবেও শ্রেষ্ঠ, লেখিকা হিসেবেও শ্রেষ্ঠ, মানুষ হিসেবেও শ্রেষ্ঠ। মানে শ্রেষ্ঠ বলতে, আমি তো শ্রেষ্ঠত্ব বিশ্বাস করি না মানুষের, মানে মানুষ হিসেবে খুব ভালো, সেটা বোঝাতে চাইছি। মানুষ কখনো কেউ কারো শ্রেষ্ঠ হইতে পারে না। কোনো মানুষই, পৃথিবীর কোনো সলিমুদ্দির পোলা হোক, সে যে নিজেকে যত কিছু, কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়, হতে পারে না। কেউ সমালোচনার উপরে নয়, কেউ শ্রেষ্ঠ নয়, যেমন কেউ নিকৃষ্ট নয়। পৃথিবীর সব মানুষই মানুষ। আকবর দি গ্রেট, আলেকজান্ডার গ্রেট, এটা আরেক ফাতরামি। অমুকে অমুক ধর্ম নিয়েছে, অমুকে এটা নিয়েছে, অমুকে তমুক এটা নিয়েছে, শ্রেষ্ঠ না, কেউ শ্রেষ্ঠ না। সফল হয়েছে তাই আপনি তার নাম নিয়েছেন শ্রেষ্ঠ। সম্রাট আকবর হাজার হাজার মানুষ মেরেছে, আলেকজান্ডার হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করেছে। এগুলো
আমি একটা পোস্ট দিয়েছিলাম ৭-৮ বছর আগে যে, আজকে যাদের রাজা, বাদশা, সম্রাট বলে মানুষ সম্মান করতেছে, পৃথিবীর মানুষ একদিন তাদের থুতুও দিবে না। তাদের দিকে ফিরেও তাকাবে না। যারা কত নিকৃষ্ট, কত বর্বর ছিল, মানুষ মেরে ফেলেছে। সেটা ধর্ম প্রবক্তা হোক, আর শাসক হোক, আর রাজা হোক। কাউকে সম্মান করবে না যারা মানুষ হত্যা করেছে। যেটা বলতেছিলাম আপনি আওয়ামী লীগকে তাড়াবেন, এত সস্তা। ওই ব্যক্তিটি আমাকে জামালপুরের ওই ব্যক্তিটি বলেছিল যে, শেখ ফরিদ তুমি আবারও বলে, এটা আমি বারবার রিপিট করি। কারণ আমার খুব ঘটনাটা উদাহরণ হিসেবে খুব ভালো লাগে। অনেকে এটা শুনতে চায়। তিনি যখন আমার ফরিদ পৃথিবীর ৮ম আশ্চর্য বলে, আমি বলতে পারি নাই। আমি বলছি যে কম্পিউটার, এমনকি ক্যালকুলেটর, ব্যাটারি, এই সেই মানে বলছি যে বিজ্ঞানের ৮ম আশ্চর্যের কি অভাব আছে? সবই তো ৮ম আশ্চর্য। কারণ কে কোনটা এত অদ্ভুত জিনিস বানাচ্ছে, তৈরি আবিষ্কার করতেছে। বিমান হইতে পারে, এই হইতে পারে, কম্পিউটার হইতে পারে, কত কিছু বলছে। ওষুধ, এই ওষুধ হইতে পারে। বলছেন না, এগুলো পৃথিবীর ৮ম আশ্চর্য না। ৮ম আশ্চর্য হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে তখন গোলাম আজম জীবিত ছিল। বলছে স্বাধীন বাংলাদেশে গোলাম আজম জীবিত আর বঙ্গবন্ধু 15ই আগস্টে মারা গেছে। এখনো এই রাজাকার কুল শিরোমণি গোলাম আজম জীবিত। ওই লোক কিন্তু আওয়ামী লীগ করে না। যার কথা বলছি তিনি কোন আওয়ামী লীগ করেন না। জামালপুরে টিউবওয়েল পাড়ের আশেপাশে তার বাড়ি। আমি অবাক হয়ে গেলাম। আমাদের এটা তো মাথায় ছিল না। তো আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো ৮ম আশ্চর্য তো এটা পৃথিবীর, যে বঙ্গবন্ধু মরে গেলেন আর স্বাধীনতা বিরোধী গোলাম আজম, সাইদি নিজামী, কাদের মোল্লারা জীবিত থাকলো, যারা ৩০ লক্ষ মানুষ হত্যা করলো। যারা বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক, তিনি মারা গেলেন না, তাকে মেরে ফেলা হলো। আর স্বাধীনতার যারা মানে নিকৃষ্ট খলনায়ক, তারা এই দেশে জীবিত। তারা মন্ত্রী হলো, তারা নেতা হলো, তারা জীবিত থাকলো। বঙ্গবন্ধুর জানাজায় ১৭ জন বা ১৯ জন লোক থাকলো। আর স্বাধীনতা বিরোধীদের জানাজায় আমরা দেখলাম লাখো লোক। এখন আপনারা আমাকে বলেন যে পৃথিবীর ৯ম আশ্চর্য কি? ৮ম আশ্চর্য তো বললাম। ৯ম আশ্চর্য হচ্ছে, উত্তরটাও আমি দিয়ে দিই। ৯ম আশ্চর্য হচ্ছে বাংলাদেশে ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘ ওরফে ছাত্র শিবির, যারা ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তান বাহিনীর সাবঅর্ডিনেট হিসেবে কাজ করেছে, আর হলো জামাত ইসলাম। এই ২ দল এখন বাংলাদেশের সংসদে এবং বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। আর এখানে রাজাকার আলবদরের কন্যারা সংসদে গিয়ে বসে আছে। এটাই হলো বাংলাদেশে পৃথিবীর ৯ম আশ্চর্য, ৯ম আশ্চর্য আমার কাছে। কিন্তু তারপরেও বলে রাখি, যারা মনে করতেছেন যে মুক্তচিন্তকদের থাকতে দিবেন না, ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, জেল দিবেন, কারণ ধর্ম অনুভূতির মামলার মতো ফাত্রা মামলা পৃথিবীতে আর কোথাও নাই। ধর্ম অবমাননার মামলা হলো পৃথিবীর সবচেয়ে ফাত্রা মামলা, যেটার কোনো গ্রাউন্ডই নেই। ধর্ম অবমাননার মামলা যদি আপনি দেন, তাহলে নিজের ধর্মের, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নিজেরাই নিজের ধর্মের মামলায় জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ১০০ বছর, শত শত বছর ক্যাথলিক আর ইয়েরা রোমানরা মারামারি, ক্যাথলিকরা আর হিন্দুদের, খ্রিস্টানদের ২ পক্ষ মারামারি করছে শত শত বছর। মুসলমানরা শিয়া সুন্নি হয়ে গেছে। আপনি শিয়ার ফতোয়ায় আপনি জেলে যাবেন, মরবেন, ধর্ম অবমাননা করেছেন। সুন্নির কথায় আপনি শিয়া অবমাননা করেছেন। কারণ শিয়ারা কোনো সাহাবীকে সাহাবী মানে না। আয়েশাকে চরিত্রহীন মনে করে, ডাইরেক্ট চরিত্রহীন মনে করে। আয়েশাকে, নবীর স্ত্রীকে চরিত্রহীন মনে করে, বলে যে আরেক সাহাবীর সাথে সে বিছানায় ছিল। এটা প্রত্যেক শিয়া মানে। এমন এই অভিযোগটা কে করেছিল জানেন? তার সাহাবীরাই। আসমান থেকে, এমনকি হযরত আলীও বলছিল যে, "আপনি বউরে তালাক দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি বউ তালাক দিয়ে দেন, আয়েশা কত ভালো ভালো বউ আল্লাহ আপনারে দিবে, তালাক দিয়ে দেন", বলছিল। তাহলে এবার কি হবে? ফাঁসি কার হবে? দেওবন্দি বেরেলভিদের বলবে ধর্ম অবমাননাকারী, বেরেলভিরা বলবে দেওবন্দিরা ধর্ম অবমাননাকারী, মৌলানা গাবগাছি বলবে যে ইয়া কাফের, রাজ্জাক বিন ইউসুফ বলবে এ কাফের, গাবগাছি কাফের। জামাতিরা বলবে দুনিয়ার সব কাফের। আবার অনেক মৌলানা আছে বলবে জামাতিরা কাফের। তো ধর্ম অবমাননার মামলা আপনি কোত্থেকে আনবেন? কিভাবে দাঁড় করাবেন? একজন বলবে আল্লাহ নিরাকার, আরেকজন বলবে আল্লাহ আকার। এই যে আপনি হিন্দু ছেলেটাকে, যুবককে কালকে পরশুদিন গ্রেপ্তার করলেন, জেলে দিলেন, ধর্ম অবমাননার মামলা, নবীর নাকি অবমাননা করেছে। আল্লাহ আকার না নিরাকার, এই কথা নিয়ে যদি মামলা হয়, তাহলে তো বাংলাদেশের অর্ধেক লোক, যদি বলেন আল্লাহ আকার, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেলে চলে যাবে। তাদেরকে আপনাকে মেরে ফেলতে হবে, শাস্তি দিতে হবে লামা জাহাবিদের মতে। আর যদি বলেন আল্লাহ আকার, তাহলে লামা জাহাবি সব জেলে দিয়ে, রাজ্জাক বিন ইউসুফ সহ মহসিন যা আছে, আহমকুল্লাহ ফাহমকুল্লাহ সব জেলে দিয়ে দিতে হবে আপনাকে, মুরতাদেরা। তাহলে আপনি ধর্ম অবমাননার মামলা তো একটা ফাতরামি।
তারেক রহমানের চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ এবং মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর স্থাপনের প্রস্তাব এসেছে বলে আমরা মাহদি আমিন সাহেবের বক্তব্যে জানতে পেরেছি। বিষয়টা কিন্তু ইনডাইরেক্টলি যে জয়েন্ট কমিউনিকে প্রকাশিত হয়েছে তার ৭ নাম্বার অনুচ্ছেদেও এসছে। সেখানে অবশ্য ডাইরেক্টলি এভাবে বলেনি, কিন্তু চীন এবং বাংলাদেশ এবং চীনের সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন, অর্থনৈতিক যোগাযোগ স্থাপনের কথা বলা হয়েছে। এই ব্যাপারে আমরা একটু গভীরে যেতে চাই আমার বন্ধুদের জন্য, এবং এই ব্যাপারে আমি কি ভাবি, কিভাবে এই ধরনের ইকোনমিক করিডোর বাস্তবে পরিণত হতে পারত, কিভাবে আমরা সুযোগ হারিয়েছি, সেই জিনিসগুলো আলাপ করব। এই ইকোনমিক করিডোর এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে চীনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। কারণ হলো যে যদিও সরাসরি বলা হয় নাই কে প্রস্তাবনাটা উত্থাপন করেছে, ধারণা করা যায় এটা চীনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চীনের, এটা 2013 সালে চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কিন্তু প্রকাশ করেছিলেন, এবং এই ধরনের একটা সারা পৃথিবীকে রাস্তাঘাট এবং বাণিজ্যের মাধ্যমে সংযুক্ত করার এত ব্যাপক এবং বড় প্রস্তাব কিন্তু চীন ছাড়া পৃথিবীতে আর কারো দ্বারা আসে নাই এর আগে। ফলে আমি চীনের এই রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাকে আমি মনে করি যে চীনের পক্ষ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা ভিশনারি প্রস্তাব। এটার আওতায় চীন অনেক কাজ করতে চায় এবং এর বিরুদ্ধে অনেক ধরনের বাধা বিপত্তি আছে। আবার সাধারণত যেসব রাষ্ট্র ভূ রাজনীতিতে জড়িত হতে চায় না, যেসব রাষ্ট্র মানুষের কল্যাণ চায়, অর্থনৈতিক উন্নতি চায়, বাণিজ্যের উন্নতি চায়, তাদের কাছে এটা আমি মনে করি যে একটা ইতিবাচক প্রস্তাব এবং সবারই এটা গ্রহণ করা উচিত। কিন্তু বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে? বাংলাদেশের মধ্যে করিডোর স্থাপন করে, মিয়ানমারের মধ্যে করিডোর স্থাপন করে চীনের সাথে এখনই সংযুক্ত করার? দুঃখের বিষয় হলো নাই, কিন্তু আমি মনে করি যে থাকা উচিত ছিল। দেখুন, বাংলাদেশে যেটা ভারত এবং বাংলাদেশ দুইটা নিকটতম প্রতিবেশী, আমাদের মধ্যে কিন্তু আমরা যোগাযোগ সেভাবে স্থাপন করতে পারিনি। পাকিস্তান আমলে রেল লাইনে যোগাযোগ ছিল, 65 সালের যুদ্ধের পর সেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে 71 সালে 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখন বুঝতে পারি পেছনের দিকে তাকিয়ে, আগে বুঝতাম না, বাংলাদেশের 71-এর পরাজিত শক্তি একেবারে প্রথম দিন থেকে, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর থেকে, 16 ডিসেম্বরকে কিন্তু জঙ্গিরা বিজয় দিবস মানে না, তখন থেকে তারা চিন্তা ভাবনা শুরু করেছে কিভাবে ভারতের সাথে বাংলাদেশের আপনার সংঘাত লাগিয়ে রাখা যায়। সেই সংঘাতের পথ ধরে যেতে 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 2024 সালে এই স্বাধীনতা বিরোধীরা প্রথম সুযোগ পেয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে তারা যেই মানুষের মনস্তত্ত্বে হানা দিয়েছিল সেটার সার্থকতা তারা আদায় করে। এবং এদের কাছে জিনিসটা হলো যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের কোনো মালপত্র পরিবহন হয়, সেটাকে তারা সাথে সাথে বলবে যে ভারত এখান দিয়ে সামরিক বাহিনী নিয়ে যাচ্ছে, এইসব সামরিক বাহিনী নিয়ে চীনকে ভারত রক্তচক্ষু দেখাচ্ছে এবং তার 7 সিস্টার্সে সামরিক বাহিনীর রসদ পরিবহন করছে, যদি আপনার ধরেন চাল আটা গমও যদি নেওয়া হয়। এইভাবে তারা জিনিসটাকে বর্ণনা করে। আবার আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে দস্তুর মতো নিজের রাস্তাঘাটের মতো ভারতের রাস্তাঘাটকে তিনি ব্যবহার করতেন ট্রান্সশিপমেন্টের জন্য, যেটার মাধ্যমে ভারতের উপর দিয়ে আমাদের মালপত্র পরিবহন হতো, বিশেষ করে আমাদের তৈরি পোশাক, যেগুলো ভারত হয়ে তৃতীয় দেশে ইউরোপ আমেরিকাতে রপ্তানি হতো। এবং যেটা ভারত বন্ধ করে দেওয়াতে তখনকার যে বাণিজ্য উপদেষ্টা নামে যে দুর্বৃত্ত ছিল ইউনুসের ডাকাততন্ত্রে, সে বলেছিল যে এতে বাংলাদেশের 2,500 কোটি টাকা ক্ষতি হবে আর কি বাংলাদেশে। তাহলে দেখুন, বাংলাদেশের ভেতরে অর্থাৎ বাংলাদেশকে যে একটা যোগাযোগের হাব তৈরি করা হবে, এইটা কিন্তু ভারত বিদ্বেষ, ভারত ঘৃণার কারণে কার্যকর হওয়ার
সুযোগ ভারতের সাথে নষ্ট হয়ে গেছে। এরাই কিন্তু চীনের জন্য যদি কোনো কিছু স্থাপন করা হয় এটাকে কিন্তু স্বাধীনতা বিরোধীরা আপনার খুব উদার হস্তে সমর্থন দিবে বলে আমি ধারণা করি। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? ভারতের সাথে যোগাযোগ বন্ধ রেখে চীনের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা কি সম্ভব? এই প্রশ্ন থাকলো। কিন্তু করিডোর নিয়ে আরেকটা মজার বিষয় কিন্তু ঘটে গেছে, দেখেন এটাকে বলা হচ্ছে ইকোনমিক করিডোর, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রমের জন্য এই করিডোর অথবা রাস্তা বলতে পারেন, সড়ক এবং রেল যোগাযোগ। করিডোর আসলে তো কিছু না, সড়ক এবং রেল যোগাযোগ সেইটা একই জিনিস। কিন্তু ইউনুসের আমলে আপনার রজার খলিল প্রস্তাব দিয়েছিল নিশ্চিতভাবে ইউনুসের মাধ্যমে। কি জন্য? মিয়ানমারে যে রাখাইন অঞ্চলে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য, সেখানে ফ্যামিন ঠেকানোর জন্য। দেখেন সেখানে ফ্যামিনের খবর নাই, মানবিক দুর্বিপাকের খবর নাই, তখনই কিন্তু এরা এই খলিল এবং ইউনুস মিলে এইটা দিয়ে দিতে চাচ্ছিল। পরে দেখা গেল যে কিছু কিছু সেন্সিবল মানুষ এগুলা ঠেকিয়েছে। তৌহিদ হোসেন এটার বিরোধী ছিলেন এবং বাংলাদেশের মিলিটারি এটা ঠেকিয়েছে বলে আমরা জানি। বাংলাদেশের মিলিটারিকে আমরা মনে করি যে, অনেকে বলে যে তাদের বুদ্ধি হাঁটুতে থাকলে কিন্তু তারা বাধা দিত না। তারা দেখতে পাচ্ছিল যে এইটা দিলে তারা সরাসরি চীনের, এবং কারণ এই করিডোর তো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের উদ্দেশ্যে গঠন করার জন্য, ইউনুস এবং তার চেলা রজার খলিল কিন্তু উঠে পড়ে লেগেছিল। তো এইরকম জিনিস যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে, তারা সরাসরি চীন এবং ভারতের সামরিক হুমকির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য কিন্তু ওয়াকার বাহিনী ওটার বিরোধিতা করেছিল। কিন্তু স্বার্থপরতা দেখেন ইউনুসের এবং রজারের, যে ফ্যামিন ঠেকানোর জন্য এটা করা, জাতিসংঘ এটাতে জড়িত হবে, ফ্যামিনের খবর নাই, তারপরে কোনো ধরনের বড় হতাহতের খবর নাই, তারা কিন্তু মানবিক করিডোর দিয়ে দিতে চেয়েছিল। এবং বাংলাদেশের অর্ধ জঙ্গি অর্ধ উন্মাদ শাহাদুজ্জামান, তাজ হাসমি, এগুলো কিন্তু এটার পেছনে, তাজ হাসমির কথা আমি বলতে পারবো না, তাজ হাসমি অবশ্য শাহাদুজ্জামানের চেয়ে উন্নততর উন্মাদনার দিক থেকে, অর্থাৎ তাজ হাসমি কিছুটা বেশি শিক্ষিত এই অর্ধ উন্মাদ শাহাদুজ্জামানের চেয়ে। আদারওয়াইজ তারা কিন্তু বন্ধু, কলিগ এইভাবে পরিচয় দেয়, নিজেরা আবার টক শো করে। শাহাদুজ্জামান এটার খুব বড় কি বলে, সে এটার প্রমোটার ছিল। যাই হোক, এটা হয় নাই তৌহিদ হোসেনদের মতো মানুষের কারণে, এবং বাংলাদেশের ওয়াকার বাহিনীর তারা ভয় পেয়ে গিয়েছিল, এটা করেনি। এখন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যেটা বলা হচ্ছে, এই ধরনের করিডোর হবে, এটা আমিও স্বপ্ন দেখি। বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর হবে। বাংলাদেশের করিডোর মানে হলো রাস্তা, সোজা কথা, সড়ক রেলপথ, এর অন্য কোনো মানে আসলে নাই। বাংলাদেশের মধ্য দিয়ে এই সড়ক এবং রেলপথ হবে, সেখান দিয়ে ভারতে যোগাযোগ হবে, ভুটানে যোগাযোগ হবে, নেপালে যোগ হবে, মিয়ানমারে যোগাযোগ হবে, চীনে যোগাযোগ হবে, এবং প্রত্যেকের সাথে আপনার মানুষের চলাচল এবং বাণিজ্য সহায়ক, বাণিজ্যের মালপত্র পরিবহন হবে। এটা আসলে স্বপ্ন হিসাবে খুবই ভালো, এবং এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম আমাদের অর্থনৈতিক উন্নতি অনেক হতো। এটা তো সত্য যে বঙ্গোপসাগরের এই অঞ্চলটা সাথে, অর্থাৎ সমুদ্র থেকে মাল নিয়ে এসে ভারতে পরিবহন করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে চীন, ভুটান এইসব রাষ্ট্রেও, এমনকি মিয়ানমার, চীনের অংশেও কিন্তু পরিবহন করার জন্য এটা একটা ভালো, আমাদের জন্য আমরা একটা সম্পদ পেয়েছিলাম মানে জায়গা হিসাবে, সেটা ব্যবহার করা যেত। কিন্তু কিভাবে এই স্বপ্নটা নস্যাৎ হয়ে গেছে সেটা হলো এই আলোচনার শেষ করব আর কি। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটা কি ছিল? মুক্তিযুদ্ধের স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছিল যে বাংলাদেশ হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা যদি ভারত বিভাগের দিকে দেখি, ভারত ভাগ হয়েছিল হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। মুসলমানদের রাষ্ট্রটা পাকিস্তান, হিন্দুদের রাষ্ট্রটা ভারত। ভারত অবশ্য এখানে ভিন্ন মত আছে এবং ভারত সেটা রক্ষা করেছে। ভারত ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের চর্চা করেছে। পাকিস্তান ধর্মের প্রাধান্য দিতে গিয়ে সরাসরি আপনার সামরিক বাহিনীর হাতে পড়েছে, এবং সেই রাষ্ট্র একটা চিরন্তন দুঃখ হিসাবে রয়ে গেছে। এবং কখনো সেখানে জঙ্গি উৎপাদন হয়, কখনো এটা হয় সেটা হয়, মিলিটারি ক্ষমতায় আছে, এবং সেটা পুরোপুরি সমাজের অশুভ এবং নেগেটিভ যে শক্তিগুলো আছে, জঙ্গিবাদ এবং অন্যান্য রাষ্ট্রের স্বার্থ ইত্যাদি জায়গায় কিন্তু পাকিস্তান সেই জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। আমরা কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো থেকেই একটা উন্নততর রাষ্ট্র হতে পারতাম যদি আমরা 1972 সালে বা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের
আমরা যদি খতম করে দিতাম, কাদের সিদ্দিকীরা যেটা শুরু করেছিলেন আমাদের এরকম বাঘা বাঘা মুক্তিযোদ্ধারা, সেটা আসলে চালু রেখে যদি বর্তমানে যে আমরা 24-এর জঙ্গি কোয়ালিশনের যে যারা সরাসরি মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে, স্নাইপার ইউজ করেছে, তাদেরকে যদি বাংলাদেশে নিধন করে ফেলা যেত 71-72 সালেই, তাহলে কিন্তু বাংলাদেশের এই স্বপ্ন পূরণে আর কোনো কিন্তু বাধা থাকতো না। কারণ আমরা বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে বাংলাদেশকে তিনি এশিয়ার সুইজারল্যান্ড করতে চান। সেই স্বপ্নটাই কিন্তু বাস্তবায়ন হতো যদি আমরা আমাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রে যদি আমরা করিডোর যেটাকে বলা হচ্ছে, রাস্তাঘাট দিয়ে সমুদ্রে তাদের পথ খুলে দিয়ে আমরা তাদের সহায়তা করতে পারতাম। সেটার ক্ষেত্রে অবশ্যই এখন যে অবস্থা দাঁড়িয়েছে দেখেন, সেখানে কিন্তু ভারত একটা বাধা হয়ে যাবে চীনকে এই করিডোর দিতে গেলে। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কোনো ট্রাস্ট কিন্তু আর অবশিষ্ট নাই। এই জায়গায় কিন্তু বাংলাদেশের আমাদের যে হিন্দু কমিউনিটি, তারা কিন্তু বাংলাদেশের একটা বড় ট্রাস্ট হতে পারতো ভারতের জন্য। অর্থাৎ ধরেন বাংলাদেশে যদি সত্যি সত্যি সেই 18% হিন্দু থাকতো 72 সালের, তাদের প্রতি যদি কোনো ঘৃণা আপনি ইত্যাদি যদি না ছড়াতেন, তাদের যদি বাংলাদেশ থেকে বের করে না দিতেন, তারা কিন্তু বাংলাদেশে ভারত যদি কোনো চাপ সৃষ্টি করতে চায়, এই হিন্দু কমিউনিটি কিন্তু বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য সবচেয়ে শক্তিশালী আমাদের কিন্তু অস্ত্র হতে পারত। কিন্তু মৌলবাদীদের আপনার তাদের পরিকল্পনাটা কি এই দেশকে ভারত হিন্দু শূন্য করে ফেলা, এবং সেই জন্য তারা ভারত এবং হিন্দু ঘৃণা কার্যকরভাবে ব্যবহার করে। যত আপনি এই দেশকে ভারত শূন্য করবেন, হিন্দু শূন্য করবেন, তত আপনি প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র হিসাবে ভারতের ট্রাস্টটা কিন্তু আপনি হারাবেন। এইভাবে আসলে আমরা ভারত চীন এই দুই রাষ্ট্রের মধ্যে আমাদের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন মোকাবেলার সবচেয়ে বড় আমাদের যে সুযোগ ছিল, অর্থাৎ বাংলাদেশকে সত্যিকারের একটা গণতান্ত্রিক রাষ্ট্র করে, যেটা ভারত পাকিস্তানকে আমরা ব্যর্থতা হিসাবে চিহ্নিত করি, আবারও বলছি ভারত সেটা রিকভার করার চেষ্টা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চর্চা করে, পাকিস্তান সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু ভারতের চেয়েও উন্নততর গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারতাম। আমরা আমাদের মাইনরিটি গুলা শুধু তো হিন্দু না, এখন তো দেখলাম যে বৌদ্ধ মন্দিরও কোথাও কোথাও আক্রান্ত হচ্ছে বলে শুনেছি। আমরা যদি সকল সংখ্যালঘুর জন্য একটা সবচেয়ে ভালো রাষ্ট্র আমরা তৈরি করতে পারতাম বাংলাদেশের সকল সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা আপনার ট্রাস্টেড রাষ্ট্র এবং গণতন্ত্র হিসেবে পরিচিতি পেত, এবং সেই সুযোগটা ছিল। এই ধরনের পরিচিতি পেলে সেই রাষ্ট্র কিন্তু ওই সুইজারল্যান্ড হতে পারে। সুইজারল্যান্ড কিন্তু একই পদ্ধতিতে আপনার সুইজারল্যান্ড হয়েছে। আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, কোনো বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড জড়িত হয়নি, বড় বড় শান্তি চুক্তিগুলো সুইজারল্যান্ডে হয়। আমরা যদি আমাদের গণতন্ত্র ধরে রাখতাম, গণতন্ত্র ধরে রাখার প্রথম এবং প্রধান শর্ত ছিল 1972 সালে স্বাধীনতা বিরোধীদের সমূলে বিনষ্ট করা। বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বাধা কিন্তু 24-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে, তারা বিএনপিকে মাসল পাওয়ার হিসাবে পেয়েছে, কিন্তু বিএনপিকে তো এখানে অক্সিলিয়ারি ফোর্স ছিল। মূল ফোর্স কারা ছিল? জামাত হেফাজত। এই ফোর্সটাই হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিবন্ধকতা, এবং এইটা বাংলাদেশে থাকবে না, এটার অস্তিত্ব থাকবে না। এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, যে বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক শক্তি থাকবে না। সেই অগণতান্ত্রিক শক্তি কিন্তু এমন ভাবে ক্ষমতা পেয়েছে বাংলাদেশে যে 24-এ তারা জঙ্গি উত্থানই করে ফেলেছে। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যেহেতু আমাদেরকে গণতান্ত্রিক একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গঠন করতে পারিনি, আমরা তো এখন অনেক ধরনের আপনার ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। এখন পাকিস্তান, তুরস্ক এরা এখানে এসে হানা দিচ্ছে। ফলে আপনি ভারত চীন প্রত্যেকের সাথে ইকোনমিক করিডোর ইত্যাদি আপনি তৈরি করতে পারবেন না যতদিন বাংলাদেশে এই মৌলবাদী শক্তিগুলো থাকে। তারেক রহমান সরকারের এখানে তিনিও তো এই জয়েন্ট কমিউনিকে তাতে তো লেখা হয় দুই পক্ষেরই আপনার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের আসলে এখনই বাংলাদেশ হয়ে চীনে যে করিডোর হবে,
সেটা আসলে করতে গেলে ভারত বাধা দিবে, ভারতে কিছু করতে গেলে চীন বাধা দিবে কিনা জানি না, বাংলাদেশের মৌলবাদীরা বাধা দিবে। ফলে এই অবস্থায় আসলে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগ এখন একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা যদি এই সুযোগ তৈরি করতে চাই, আমরা যদি চীন, ভারত প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে আমাদের রাস্তাঘাট তাদের ব্যবহারের সুযোগ করে দেই, যার মাধ্যমে আমাদের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে, সেটা করতে হলে বাংলাদেশের আসলে মূল প্রগতির এবং গণতন্ত্রের মূল যে শত্রু সেটাকে খতম করতে হবে। সেগুলো হলো 24-এর জঙ্গি আন্দোলনের আপনার যারা অস্ত্র হাতে নিয়েছিল সেই অংশটা। তারেক রহমানের সরকার তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের তাদের মাসল পাওয়ার ব্যবহার করে ক্ষমতায় আসবে, তারপরে এই ধরনের কার্যক্রম গ্রহণ করবে, সেটা আসলে হয় না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি আহ্বান জানাতে চাই, আপনার এই ধরনের কার্যক্রম গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই 2024-এ যাদের সাথে আপনি কোয়ালিশন করেছিলেন তাদের মধ্যে যারা সরাসরি চরমপন্থী তাদের থেকে আপনি দূরত্ব সৃষ্টি করুন। ভবিষ্যতে দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার উপর ভীষণ কোপ দিতে পারে, সেই ব্যাপারে সচেতন থাকবেন। আমি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার নীতি সমালোচনা করতে পারি, কিন্তু আপনি বা আপনার দল এই বাংলাদেশের সরাসরি যারা বিপদ, সরাসরি যারা আসলে শত্রু, তাদের হাতে আপনারা তাদের রোষানলে পড়ে আপনারা অনেক কিছু খোয়ান, সেটা কিন্তু আমি আবার চাই না। আসলে শুধু মন্দির না, আমাদের যে মেইন রোড আছে, মেইন রোড থেকে আমাদের মন্দির আগেও বলেছি যে 1.5 কিলোমিটার দূরত্ব। ইতিমধ্যে পলাশবাড়ির বিভিন্ন জায়গায়, গাইবান্ধার বিভিন্ন জায়গায় সেই কলমের পতাকা কিন্তু উঠতেছে। সেই সুবাদে আমাদের গত বৃহস্পতিবারের দিন সকাল 10টা থেকে কিছু প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে আসছে। সামনে প্রাইভেট কার, অনেকগুলো ইয়ং জেনারেশন যারা পাঞ্জাবি টুপি পরা ছেলেগুলো আসছে, তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার। হ্যাঁ, এটা স্লোগান দিচ্ছে, আর বিভিন্ন জায়গায় তারা পতাকা লাগাচ্ছে। এবং সেই পতাকা আমাদের মন্দিরের যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের ঠিক মন্দিরের 10 হাত থেকে 5 হাত দূরে তারা কিছু পতাকা লাগিয়েছিল, কিন্তু আমাদের যে আরো লাগাতে চেয়েছে মন্দিরের একদম সামনে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ তারা লাগাতে পারেনি। ওইখানে কত সময় ছিল তারা, মানে পতাকাগুলো যতগুলো লাগানো হয়েছিল এটা স্থায়ী ছিল কতক্ষণ, মানে পুলিশ কখন এগুলা তুলে ফেলেছে? যেগুলো মন্দিরের সামনে ছিল, যেগুলো তারা হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপে সেগুলো অপসারণ করা হয়েছে। আর যেগুলো লাগাতে দেয় নাই সেগুলো তো মন্দিরের ঠিক গেটের সামনে, আমাদের গেট থেকে মন্দির হচ্ছে 10 মিটার, তারা পতাকা লাগাইছে হচ্ছে মন্দির থেকে 15 মিটার দূরত্ব থেকে তারা পতাকা লাগাইছে। তার মানে আপনি বলছেন যখন কিছু লাগাইছে, আবার কিছু লাগানোর সময় পুলিশ সেগুলো লাগাতে দেয়নি। তার মানে ওই যখন তারা পতাকা লাগাচ্ছিল ওই সময় কাছাকাছি পুলিশ ছিল, পুলিশের অবস্থান ছিল না, মন্দিরের ভেতরে, মন্দিরে আমাদেরকে সরকার থেকে, আমাদের যে প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেই প্রশাসনের এখানে এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন 10-12 জন ডিউটি ছিলেন, এবং এখানে পুলিশ ছিলেন হলো 6 জন। তারা অবস্থান এখনো পুলিশ আছেন, এপিবিএন লোকেরাও আছেন। সেই সুবাদে তাদেরকে বলেছে, ভাই এটা তো মন্দির, এখানে লাগানো যাবে না, এটা ঠিক নয়। তারা সেই বুঝার বুদ্ধি পরামর্শ তাদের সাথে এক সময় বাদ বিতরণ হয়ে যায়, হওয়ার পরে তারা মন্দিরের সামনে লাগাতে পারে না, কিন্তু মন্দির থেকে 15 মিটার দূরে তারা লাগিয়েছে। আচ্ছা, আর এই কালকে শুক্রবার হিসেবে কালকে অন্যান্য কর্মসূচিগুলো কি হয়েছে? আমরা কোনো সামাজিক মাধ্যমে দেখলাম যে তারা বিভিন্ন নামে আপনার ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে এবং রাম মূর্তি তারা খোলা জায়গায় স্থাপন করতে দিবে না, এবং কোনো ব্যানারে দেখলাম যে তারা তৌহিদি জনতার পরিবর্তে এখন আবার সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা, সচেতন সমাজে এই ধরনের কিছু নাম ব্যবহার করে তারা মানববন্ধন করেছে, যেখানে আপনাকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ওই মন্দির রাম মূর্তি অপসারণের দাবিটিও আছে দেখা গেল। এটি কালকে কি হয়েছে সর্বশেষ পরিস্থিতি? আচ্ছা, আমি একটু বলি। যেহেতু রাম মন্দির অপসারণ করার বিধান হিন্দুদের নয় বা আইন নাই, হিন্দুরা কখনোই কারো অনুমতি নেয় না যে আমি এই মন্দিরে এই বিগ্রহ স্থাপন করব বা এই বিগ্রহ ভাঙবো। বিগ্রহ তৈরি করা যায়,
কিন্তু হিন্দুরা বিগ্রহ ভাঙতে পারে। একমাত্র যে মাটির প্রতিমা যেগুলো থাকে সেগুলো বিসর্জন দেওয়া যায়, কিন্তু যেগুলো ইট সিমেন্ট বালুর তৈরি হয় সেগুলো কখনোই বিসর্জন আমরা দেই না বা দেওয়া সম্ভব নয়। বা ভাঙাচোরার বিষয়ে একটা দেবতা বিগ্রহ হচ্ছে, বিসর্জন দিতে পারি, কিন্তু এটা ভাঙার কোনো অধিকার বা আইন নাই, হিন্দুরা ভাঙেও না। সেই জায়গার থেকে রাম মন্দির তো এটা একটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রাম এই বিগ্রহটা, এটা তো আমরা ভাঙতে পারবো না, কোনো বিধানও নাই। যদি তারা ভাঙতে পারে ভাঙুক, আইন যদি থাকে আইন দিয়ে ভাঙুক, সমস্যা নাই। যেখানে তারা রামের বিগ্রহ এখন অপসারণ করার কোনো ফুকফাক পাচ্ছে না, তাহলে এটার মূল হোতা কে? অবশ্যই হরিদাস বাবু মূল হোতা। কারণ সনাতনীর কাছ থেকে টাকা নিয়ে আসছে, সনাতনীর টাকা দিচ্ছে হরিদাস বাবুর হাতে, হরিদাস বাবু এটা করতেছে। এখন হরিদাস বাবুকে কিভাবে বাসটা দেওয়া যায়? হরিদাস বাবুকে যদি বাস দেওয়া যায়, গ্রেপ্তার করা হয়, তাহলে আর এই মন্দির হবে না। না হলে তাহলে আমরা আমাদের জয়ী হয়ে গেলাম। অথবা হরিদাস বাবুকে গ্রেপ্তার করলে হরিদাস বাবুর মিনিমাম 30 থেকে 40 লক্ষ ভক্ত হরিদাস বাবুকে ভালোবাসে। আমি এগুলো বলতে চাই না, দেখাতে চাই না। আমি আমার ভক্তকে বলছি, কোনো আন্দোলনের পক্ষে আমি নাই। আমি চাই শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দেশে আমরা সনাতনীরা বসবাস করব, কোন কোন মানে মারামারি কাটাকাটির মধ্যে দিয়ে নয়। তখন না, তারা কালকে কি হয়েছে সেটাও যদি একটু আমি বলেন। সেটা বলতেছি, আমি সেটা বলতেছি। সেটা হচ্ছে তখন তারা একটা জিনিস চিন্তা করলো যে হরিদাস বাবুকে এখন কিভাবে ইয়ে করা যায়। তখন তারা রাম মন্দিরের পাশাপাশি আমাকে গ্রেপ্তার করতে হবে 7 দিনের মধ্যে। এখন আমাকে ভাই, আমি কি অপরাধ করছি ভাই? আমার অপরাধটা কি? দেশের আইন আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তো আমার দোষ খুঁজে পাচ্ছে না। আপনারা যদি দোষ খুঁজে পান, সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখান যে হরিদাস বাবু এই দোষগুলো করছে, সেটা প্রমাণ করতে হবে। মিথ্যা প্রমাণের ভিত্তিতে হরিদাস বাবুকে অ্যারেস্ট করার এত সহজ নয়। কারণ আমি কালকে পলাশবাড়িতে যা হচ্ছে, এমনও অনেক জায়গায় আমার ছবিতে আগুন লাগাই দিচ্ছে, এমনও অনেক সময় জায়গায় আমি কয়েকটা জায়গায় ভিডিও দেখলাম যে আমার ছবি বানায়া কম্পিউটার থেকে দোকান দিয়ে আগুন লাগাই দিচ্ছে। এটা কি? এটা কি বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করি? যে দেশে একজন মানুষের মানে একজন নিরীহ মানুষ, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে নিয়ে তারা মানে করতে ষড়যন্ত্র করতেছে। তাহলে আমরা কিভাবে হিন্দুরা দাঁড়াতে পারবো বলেন আপনারা? কালকে কি করেছে? কালকে তাদের কর্মসূচি কি ছিল? তাদের কর্মসূচি ছিল হরিদাস বাবুকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, 7 দিনের মধ্যে রাম মন্দির রাম বিগ্রহ অপসারণ করতে হবে, এবং এর পাশাপাশি মন্দিরের কোনো প্রশাসন দায়িত্বরত থাকতে পারবে না। এটা কখন করেছে তারা? এটা কি মানববন্ধন না এটা বিক্ষোভ যখন মিছিল আমাদের করেছে? দাদা, বাংলাদেশের মুসলিম ভাইয়েরাই তো ওই নামাজের পরেই করে, হজের দিনই করে। বা আমাদের গরিব মানুষের মুসলমানদের হজের দিন হলো শুক্রবার, ওই দিনই তো আন্দোলন করে। মানে জুমাবার হিসেবে করেছে। এরা কারা? মানে আপনি এদেরকে চিনেন কিনা? যারা এই আপনার মানববন্ধন করেছে বা মিছিল করেছে, এদেরকে চিনেন কিনা আপনি? দাদা, এটা যদি ফজল সাহেব আছে আমাদের মুক্তিযোদ্ধা, উনি কিন্তু বলেছেন যে পাঞ্জাবি পরা এবং এগুলো লোক কারা। আমরাও কিন্তু মোটামুটি বলতে পারি, কিন্তু আমরা বলতে চাই না। আচ্ছা, আমি শেষ করব একটু যে আপনার নিরাপত্তা, আপনি বলছিলেন আমার লাইভের আগে যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আবার প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের যে কোনো সময় যে কোনো অজুহাত দেখিয়ে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে আপনাকে হয়তো তাদের হেফাজতেও নিতে পারে। এই বিষয়টা কি, যদি আপনি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি সেফ থাকেন, আপনি নিরাপত্তা থাকেন। আরেকটা মানে আরেকজন মানে তৃতীয় পক্ষ, তারা আমাকে তো একবার মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তো লেগেই আছে। এখন প্রশাসনের তরফ থেকে বলতেছে দাদা আপনি সেফ চলে থাকেন, প্রশাসন দিছে। এরপরে অপ্রীতিকর ঘটনার জন্য তারা একটা নাটক সাজাচ্ছে, একটা প্রশাসনের তরফ থেকে একটা নাটক সাজাচ্ছে যে হরিদাস বাবুকে কিভাবে মানে অ্যারেস্ট করা যায়। সেটা নীল নকশা তো, একজন মানুষকে যদি অ্যারেস্ট করতে চায় তাদের তো কিছু বৈধ কিছু জিনিস সাজায় গোজায় লাগবে, হয়তো তারা সাজাচ্ছে গোজাচ্ছে কিভাবে অ্যারেস্ট করানো